শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। মানুষের রূপ তার চেহারায় নয়, তার স্বভাবে। আমরা মনে করি কারুর রূপ নিয়ে কটূক্তি করা একটি অত্যন্ত নিন্দনীয় কাজ। আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পের খাতিরে লেখক অলৌকিক ঘটনার অবতারণা করেছেন। 107 FM রেইনবো এটি কোনোভাবেই সমর্থন করে না বা এটিকে উৎসাহ দেয় না। গল্পস্বল্প অরিজিনালস আয়নার ওপারে। লিখেছেন পল্লবী সেনগুপ্ত। ডক্টর পল্লবী সেনগুপ্তের লেখক জীবনের সূত্রপাত ঘটে মাত্র 13 বছর বয়সে। প্রথম সারির এক কিশোর পত্রিকায় গোলাপ কুঁড়ি নামক গল্প প্রকাশিত ও পুরস্কৃত হবার মাধ্যমেই তার লেখালেখির হাতেখড়ি। এর 1 বছরের মধ্যেই প্রকাশিত হয় কিশোর উপযোগী অনুগল্পের সংকলন জঙ্গলে টুগলো। লেখিকা প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীকালে মানব সম্পদ বিভাগে পিএইচডি করেছেন। তিনি পেশাগতভাবে একটি ইন্টারন্যাশনাল এডুটেক একাডেমি এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও তিনি গ্লোবাল এডুকেটর, স্পিকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 26। তার বহু গল্পই রূপায়িত হয়েছে শর্ট ফিল্ম ও ওয়েব ভিডিওতে। আজকের গল্প পল্লবী সেনগুপ্তের লেখা আয়নার ওপারে। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি। বিভিন্ন চরিত্রে দেবলীনা, সুদীপ্ত, বাসু, গোপা, অনিরুদ্ধ, বিহু, ইন্দ্রাণী, শুক্লা, মহুয়া ব্যানার্জি, জয়শ্রী রায়, অর্ণব, সৌরদীপ এবং অভিপ্সা। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস আয়নার ওপারে। বাসে উঠে অভ্যাস মতো 4-5টা একবার চোখ বুলিয়ে নিল ইরা। এটা এখন রোজকার অভ্যাস হয়ে গেছে। বাসে উঠেই মনে হয় সে কি এসেছে। আসলে বুড়ি বয়সে বিমরতি ধরলে যা হয় আর কি। 43 বছর বয়সটা বেশ বুড়ো বয়সই বলা যেতে পারে। এই বয়সে এসে বারবার কাউকে খোঁজা, চোখে চোখ পড়ে গেলে লজ্জা পেয়ে যাওয়া, এগুলো কি আর কি বলে বিমরতি ছাড়া? না, আজ সে আসেনি। মনটা হুট করেই কেমন যেন দমে গেল ইরার। আজকাল এমনই হয়, একদিন সে না এলেই কেমন যেন অদ্ভুত একটা শূন্যতায় ভরে যায় বুকের ভেতরটা। নিজেকে নিজে বোঝালো এবারও। উফ, অদ্ভুত তো। আরে প্রতিদিনই যে সে আসবে এমন কোনো কথা আছে নাকি? কি যে শুরু হয়েছে না গত 2 মাস ধরে। যতই বোঝাই মন যেন কিছুতেই বোঝে না। এবার সিটের ওপর শরীরটা এলিয়ে দিল ইরাবতী। চোখ বুজে কানে হেডফোন গুঁজল। আজ আর চোখ খুলতে ইচ্ছে করছে না। সে যখন আসেইনি। এবার ডিপো থেকে ছাড়ল বাস। এগোচ্ছে ঠেকিস ঠেকিস করে। তবু ইরার চোখ বন্ধ। প্রায় মিনিট 10 কেটে গেল এভাবেই। হঠাৎ একটা বেদম ঝাঁকুনি। দুলে উঠল বাস শুদ্ধ সবাই। চোখ মেলল ইরাও। আর অমনি চোখ পড়ল উল্টো দিকের সিটে। সঙ্গে সঙ্গে কলকল করে উঠল বুকের মাঝে। হয়তো সে এসেছে, বসে রয়েছে। ইরার চোখে চোখ পড়তেই সে মুচকে হাসল অন্যদিনের মতোই। অন্যদিন অল্প লজ্জা পেয়ে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় ইরা। কিন্তু আজ কি হলো কে জানে। চোখ সরাতে একেবারে ইচ্ছে করছে না ওর। ও তাকিয়ে রইল নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে। সেও তাকিয়ে রয়েছে। দুজনের দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়েই যেন হয়েছিল অনুচ্চারিত কত কথা। আজ যেন হঠাৎ করেই বড্ড বেপরোয়া হয়ে উঠেছে ওরা।
চারপাশে সকলেই কে কি ভাবলো না ভাবলো সে নিয়ে কেন কে জানে একেবারে মাথা ঘামাতে ইচ্ছেই হচ্ছে না আজ। এভাবেই কেটে গেল প্রায় 5-7 মিনিট। আবার বাসের একটা ঝাঁকুনিতে সম্বিত ফিরল ইরার। ইস, কি হচ্ছে কি? নিজেকে ধমকালো ইরা। এবার চোখ সরিয়ে নিল ও, তাকালো জানালার বাইরে। কিন্তু বেশ বুঝতে পারছে ওই চোখ দুটো অপলক ভাবে এখনো ছুঁয়ে যাচ্ছে ওকে। ইস, হাঁ করে তাকিয়ে আছে দেখো, অসভ্য কোথাকারে। নিজের মনে মনেই বলল ইরাবতী আহ্লাদির মতো। মনের মধ্যে অদ্ভুত একটা তৃপ্তি হচ্ছে। ওই মানুষটার চোখের মুগ্ধতা একরাশ বৃষ্টি হয়ে যেন ঝরে পড়ছে 43-এর কিশোরীর বুকে। প্রায় 1 ঘন্টা যাত্রা অতিক্রম করার পরে রোজকার মতো উঠে দাঁড়ালো ইরাবতী। নামতে হবে এবার, অফিসে এসে গেছে। একটা সরকারি অফিসের কেরানিও। খুব সাধারণ চাকরি, কিন্তু ওটুকু একমাত্র সম্বল ওর নিজস্ব এই দুনিয়ায়। বাসের দরজার কাছে পৌঁছে একবার তার সিটের দিকে তাকালো ও। অমনি ধক করে উঠল বুকের ভিতর। এ কি? এই তো দেখি আজ এখনো বসে আছে। রোজ তো আগেই নেমে যায়। কি জানি বাবা, আজ সবই কেমন যেন অন্যরকম হচ্ছে। যাই হোক, বাস নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতেই নেমে পড়ল ও। কবজি উল্টে ঘুরে দেখল একবার। ইস, লেট যথারীতি। পা চালিয়ে হাঁটছে হনহন, কিন্তু কয়েক পা যেতেই ছেদ পড়ল গতিতে। পিছু ডেকেছে কেউ। শুনছেন? একবার শুনবেন প্লিজ। অচেনা পুরুষ কণ্ঠে কে ডাকে এভাবে? থমকে দাঁড়িয়ে পড়ল ও। আস্তে আস্তে ঘাড় ফেরালো, আর অমনি ছ্যাদ করে উঠল বুকের ভিতর। আরে, এ তো সেই আজ আজ আমার স্টপেজে নেমেছে তাহলে। কিন্তু কিন্তু কেন ডাকছে? আচ্ছা, আমাকেই ডাকছে কি? 2 মাস ধরে চোখে চোখে ভাব বিনিময় হলেও মুখে কথা তো কখনো হয়নি, তাই অচেনা লেগেছিল গলাটা। আমায় কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই। হ্যাঁ, বলুন। চারপাশটা একবার দেখে নিল সে। তারপর ফস করে কাঁধের ঝোলা ব্যাগ থেকে বের করলো একটা বাদামি খাম। মুখে একটু কিন্তু কিন্তু ভাব। এবার সে খামটা এগিয়ে দিল ইরার দিকে। মৃদু গলায় বলল, প্লিজ এটা রাখুন। কি এটা? দেখে নেবেন পরে। এক প্রকার জোর করে খামটা ইরার হাতে গুঁজে দিল সে। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর বৌদির বানানো টিফিন আজ খায়নি ইরাবতী। এত বছরের কর্মজীবনে এই প্রথম চেনা নিয়মের ব্যত্যয় হলো। বাড়ির টিফিনই সবসময় খায়ও, কিন্তু আজ সে উপায় ছিল না। তাহলে আর এই ক্যাফেতে আসতো কি করে? এখানে এসে বসে তো কিছু খেতে হবে। এক্সকিউজ মি, এখানে একটা কফি আর স্যান্ডউইচ প্লিজ। অর্ডার দিয়ে বসলো ইরা। তবে খাওয়াটা তো আসল উদ্দেশ্য নয়, আসল লক্ষ্য অন্য কিছু। তার দেওয়া খামটা খুলতে হবে। কি দিয়ে গেল আচমকা সে? সেটা তো একবার দেখতেই হবে ইরাকে। সকাল থেকে কৌতূহলের তাগিদে তো পেট একেবারে ফেটে যাচ্ছে ওর। অফিসে বসে এই খামটা ইচ্ছা করেই খোলে নিও। কেউ যদি দেখে ফেলতো, লোকজন তো হাসি তামাশার ঝড় উঠিয়ে দিত। কি ভাবতো সবাই? হয়তো ভেবে বসতো এই বুড়ি বয়সে লুকিয়ে চুরিয়ে লাভ লেটার পড়ছে এরা। রিয়া, মানেকা, এইসব কম বয়সী মেয়েগুলো তো হয়তো বলেই বসতো, কি রাধি, প্রেম করছো নাকি? ইস, ছি, লজ্জার আর সীমা থাকতো না। এইসব নানা বিষয় মাথায় নিয়ে খামটা অফিসে খুলবে না বলে ঠিক করেছিল ও। তাছাড়া সত্যিও তো জানে না যে কি আছে আসলে ওই খামে। ফস করে খামটা ছিঁড়ল এবার ও, আর সাথে সাথেই বেরিয়ে এলো একটা লম্বা কাগজ, একটা চিঠি। চোখে
চোখে চশমাটা সেঁটে ভালো করে চোখের সামনে সেটা মেলে ধরল ইরা। আমি জানি না তোমার নাম কি, তাই নিজের মতো করে তোমার একটা নাম দিলাম। ধরো তোমার নাম আমি রাখলাম হিয়া। প্রিয় হিয়া, তোমায় আমি ভালো চিনি না, তুমিও আমায় ভালো চেনো না, কিন্তু তবুও কেন জানি না আজকাল তোমায় একদিন দেখতে না পেলে ভালো লাগে না। আর যখন দেখি তখন সারাক্ষণ শুধু দেখেই যেতে ইচ্ছে করে। জানি না এই 41 বছর বয়সে কি হলো আমার। আমি বিপত্নিক, তুমিও বিবাহিতা বলে মনে হয়নি কখনো। আর কেন জানি না মনে হয়েছে আমার চোখে তোমায় ঘিরে যে মুগ্ধতা, তাতে তোমারও অমত নেই, বরঞ্চ প্রশ্রয়ী আছে। অবশ্য আমার মনে হওয়াতে ভুল থাকতেই পারে। এটা পড়ে হয়তো তোমার আমার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তেমনটাও যদি হয় তাহলেও মাথা পেতে সয়ে নেব তোমার সমস্ত তিরস্কার। জীবনে কোনোদিন আর তোমায় নিজের মুখ দেখাবো না। কিন্তু যদি আমার মনে হওয়া সত্যি হয় তাহলে শুধু কাল একটা কালো শাড়ি পরে এসো, আমি সবটুকু বুঝে নেব তাহলেই। ও হ্যাঁ, তোমার বয়স হয়তো আমার থেকে একটু বেশি হতেও পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তোমার জাত ধর্ম কি তাও আমি জানি না, কিন্তু বিশ্বাস করো এসব জেনে আমার কোনো লাভ নেই। কারণ আমি বিশ্বাস করি ভালোবাসায়, ভালো লাগায় শুধু একে অন্যের প্রতি থাকা অনুভূতিটা সত্যি হওয়া জরুরি। তবে এটুকু বলে রাখি যে আমি বেকার নই, কাজ করি। আমি জ্যোতিষবিদ্যার চর্চা করি, আরও কিছু করি টুকটাক, সেসব পরে বলা যাবে না হয়। যাই হোক, তোমার প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম। ইতি বিভান। চিঠিটা শেষ করে সেটা ভাঁজ করে আবার খামে পুরে ফেলল ইরা। বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে ওর। ও মাই গড, এ তো সরাসরি প্রপোজ। তাহলে তাহলে আমার প্রেমেও কেউ পড়তে পারে? আমাকে আমাকে দেখেও মুগ্ধ হতে পারে কোনো পুরুষ? এখনো যেন বিশ্বাসই হচ্ছে না ওর। ইরার বিয়ে হয়নি, বলা ভালো কেউ ওকে বিয়ে করেনি। সেটা করবে এমন অবশ্য কেউ কখনো ভাবেও নি। চিরকাল ওর মাকে শুনতে হয়েছে, ম্যাগো রূপের কি ছিঁড়ি দেখো একবার, তাকানো যায় না, না মুখশ্রী না চেহারা, পাতে দেওয়ার মতো না। ওকে পার করা সম্ভব নয়, এটা সকলেই জানতো। ইরাও জানতো ও খুব খারাপ দেখতে, কেউ কোনোদিন তাই পছন্দ করবে না ওকে। আমি কি এতটাই কুশ্রী যে কারোর ভালোবাসা পাবার অধিকার নেই আমার? আমিও তো একটা মেয়ে। যে বয়সে ওর বয়সে বাকি মেয়েরা বিয়ের স্বপ্ন দেখত, কেউ কেউ বয়ফ্রেন্ডও জুটিয়ে নিয়েছিল, সেই বয়সের ছেলেরা ওকে দেখলে হাসিতে লুটিয়ে পড়ত। ওই যে যাচ্ছেন একেবারে ঐশ্বর্য রায়, যার বাড়িতে আয়না নাই, না মানে আয়না থাকলেও সেটাই কি ওই মুখটা দেখেছে কোনোদিন? ভীষণ কান্না পেত তখন ইরার, কাঁদত লুকিয়ে লুকিয়ে, কিন্তু তাতে আর কি। তারপর এক সময় বিয়ের বয়স হলো ওর, সম্বন্ধ দেখাও শুরু হলো। আপনি তো জানেন দিদি, এরা তো খুব একটা সুন্দরী নয়, কিন্তু বিয়ে তো দিতেই হবে, বিয়ের বয়সও হয়েছে। একটু দেখুন না, যদি কোনো ছেলে। তোমার মেয়ের যা ছিঁড়ি, ছবি দেখেই তো নাকচ করে দেবে সবাই। আর যদি বা কেউ চলে আসে দেখতে, ওকে দেখেই মুখ কালো হয়ে যায় পাত্রপক্ষের। আচ্ছা, এভাবে সম্বন্ধ হয় বলো তো? এভাবেই একদিন বিয়ের বয়স পেরিয়ে গেল ওর। কেউ এলো না ওর জীবনে, ও পড়ে রইল একা। সঙ্গী হিসেবে রইল শুধু এক বুক শূন্যতা আর হাহাকার। আর হ্যাঁ, সঙ্গে একটা চাকরি। ইরা মেনে নিয়েছিল ওর ভালোবাসা পাবার কোনো অধিকার নেই সুখী হবার।
দাদা বৌদির সংসারে বাড়তি হয়ে থেকে গেল। তবে হঠাৎ করে মাস দুয়েক আগে থেকে সবকিছু কেমন যেন বদলে গেল ইরার জীবনে। এরা রোজ বাসে করে অফিসে আসে। বাড়ির পাশেই বাস স্ট্যান্ড, সেখান থেকে রোজ ও বাসে ওঠে, রেগুলার যাতায়াত করে, তাই সহযাত্রীদের মুখগুলো মোটামুটি চেনা। কিন্তু একদিন হঠাৎ করে অনেক চেনা মুখের মাঝে একটা অচেনা মুখকে দেখে চমকে উঠেছিল ও। কিন্তু ধীরে ধীরে সেই অচেনা মুখটাই কখন যেন চেনা হয়ে গেল। একদিন তাকে দেখতে না পেলে মনের ভেতর হু হু করে, কারণ সেই মুখের মানুষটার দু চোখেই জীবনে প্রথমবার ভালো লাগার ছোঁয়া দেখতে পেয়েছিল এরা। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু দিনের পর দিন কি চোখের ভুল হয় নাকি? সত্যি ওর জন্য কারোর চোখে মুগ্ধতার আবেশ খেলা করতে পারে, এই ভাবনাটাই প্রথমে খুব অবাক করেছিল এরাকে। কিন্তু আস্তে আস্তে বিস্ময় সরে গিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছিল এক মুঠো ভালো লাগা। ম্যাম, আপনার কফি আর স্যান্ডউইচ। এরা লক্ষ্য করলো ছেলেটার ঠোঁটে ওকে দেখে মুহূর্তের জন্য ফুটে উঠল একটা তাচ্ছিল্যের হাসি, আবার মুহূর্তের মাঝে মিলিয়ে গেল সেটা। অন্য যে কোনো সময় এ ধরনের পরিস্থিতি হলে ভীষণ সিটিয়ে যায় এরা, নিজের প্রতি অদ্ভুত ধিক্কার জেগে ওঠে ওর। কিন্তু আজ তেমন কিছুই হলো না, উল্টে গুনগুন করে গান গাইছে ও, আর এক মনে চিন্তা করে চলেছে আগামীকাল কোন কালো শাড়িটা পরে বেরোনো যায়। ঘরটা ঝাড়মোছ করছিল রুম্পা অনেক দিনের পর। এই ঘরটায় খুব বেশি ঢোকে নাও, কেমন যেন অদ্ভুত একটা গা শিরশিরে অনুভূতি হয় এই ঘরে এলেই। জয়দেবের উদ্ভট খেয়ালের ফসল এই ঘর। বিয়ের পর থেকে তো একেবারে পা রাখত না ও এখানে প্রথম দিকে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে সইয়ে নিয়েছে অনেকখানি। এখন এই ঘর রুম্পালি ঝাড়মোছের দায়িত্ব। কিন্তু আজও এখানে আসতে কেমন যেন অস্বস্তি হয় ওর। বাপরে বাপ, কি অবস্থা! জয়দেবের এই এক বড়ই অদ্ভুত শখ। বিয়ের পর থেকে মানুষটার এই নেশাই দেখে আসছি। হাতে একটু টাকা জমলেই বিভিন্ন অকশন হাউস থেকে পুরনো পুরনো সব আদিকালের জিনিস কিনে এনে ঘর ভর্তি করবে। কি যে সুখ পায় এসবে কে জানে। ইস, বাপরে বাপ, একদম ভাল লাগে না আমার। লোকের বাড়ির সব পুরনো আসবাব কোন আমল থেকে ঘুরছে কে জানে। এসব আদিকালের জিনিসপত্রের সঙ্গে কত ইতিহাস, কত মানুষের অতৃপ্ত বাসনা জড়িয়ে থাকে, কেউ বলতে পারে। কি না আছে এখানে! বাবারে বাবা, আদিকালের তক্তপোষ, টেবিল, ঘড়ি, কলসি, এগুলো কি সব হাবি জাবি জিনিসপত্র। এগুলো তো আবার ব্যবহারও করতে দেবে না, শুধু শুধু সাজিয়ে রেখেছে। কি সুখ পায় ওই জানে। ঝাড়া মোছা করতে করতে হঠাৎ চোখ আটকে গেল রুম্পার বড় সাবেকি আয়নাটার দিকে। অমনি বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল ওর। যতবার এটার দিকে চোখ যায় ততবারই এমন হয় ওর। কেন হয় সেটা বোঝে না, কেমন যেন মনে হয় ওটার ওই কাঁচ যেন কত না বলা রহস্যের আধার। আর সত্যি কোনো রহস্য হয়তো আছে ওটায়, যেটা কেউ জানে না, অন্তত রুম্পারা কেউ জানে না। এই আয়নাটা জয়দেবের শখের নতুন সংযোজন। মাস তিনেক হলো এটা কেনা হয়েছে। এখনো মনে আছে রুম্পার এটা কিনতে যাবার দিনটা। একটা বিশাল বড় পুরনো জিনিসের দোকান, আদিকালের নানা আসবাবে ভর্তি সেটা। ঘুরে ঘুরে নানা জিনিস দেখছিল জয়দেব। রুম্পাকে খানিকটা জোর করে নিয়ে গিয়েছিল। আড়ষ্ট লাগছিল ওর, তবু আলগা চোখ বোলাচ্ছিল চারপাশে। হুট করে সেদিন আয়নাটা পছন্দ হয়ে গিয়েছিল জয়দেবের। দরদাম সেরে বেশ উত্তেজিত স্বরে ও বউকে বলেছিল, রুম্পা, জানো এটা একেবারে জলের দরে পাচ্ছি। 100 বছরের পুরনো জিনিসটা যা দাম হওয়া উচিত তার অর্ধেকের অর্ধেক দামে পাচ্ছি।
জাস্ট আমি ভাবতে পারছি না। রুম্পা কোনো উত্তর দেয়নি। এসব ব্যাপারে ও কিছুই বলে না, শুধু অল্প মাথা দোলায়। জয়দেব যখন দাম মেটাতে ব্যস্ত ছিল, তখন হঠাৎ ওর সামনে এসে গুটি গুটি পায়ে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা। বোধহয় ওই দোকানেরই কোনো কর্মচারী হবে। এক মাথা সাদা ধবধবে সনের নুড়ির মতো চুল, রোগা লিকপিকে শরীর, পরনে সাদা থান, চোখ দুটো প্রায় কোটরাগত। আচমকা মহিলাকে দেখে বেশ চমকিয়ে গেছিল রুম্পা। কে আপনি? আমি এই দোকানেই কাজ করি মা, সব মুছে চকচকে রাখি পুরনো জিনিসগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট উত্তর দিয়ে সরে যাচ্ছিল রুম্পা। কেমন যেন অস্বস্তি হচ্ছিল বুড়িটাকে দেখে। মা শুনছো? হ্যাঁ, আমায় বলছেন? হ্যাঁ মা, তোমাকেই বলছি যে ওই আয়নাটা যে বাবা নিচ্ছে, সে কি তোমার স্বামী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? ওটা নিচ্ছ? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে? বলছি মা, তোমার বাড়িতে কোনো বিবাহযোগ্যা মেয়ে নেই তো? বিবাহযোগ্যা মেয়ে মানে কি বলতে চাইছেন বলুন তো আপনি? মানে বিয়ের বয়সের মেয়ে এমন কি কেউ আছে? থাকলে কিন্তু ও জিনিসটা না নেওয়াই ভালো মা। না, ঠিক তা নেই, কিন্তু কথাটা শেষ করতে পারেনি রুম্পা। তার আগে চলে এসেছিল জয়দেব। বৃদ্ধাকে বাঁকা চোখে একবার দেখে নিয়ে ওকে বলেছিল, ফর্মালিটি শেষ, কেনা হয়ে গেছে, এবার জিনিসটা গাড়িতে তুলতে হবে। চলো চলো তাড়াতাড়ি। না, সেদিন আর বৃদ্ধার কথা পুরোটা শোনা শেষ হয়নি রুম্পার। তাই মনের মধ্যে অদ্ভুত একটা সন্দেহ মিশ্রিত অস্বস্তির কাঁটা মিশেই ছিল। দিন দুয়েক পরে জয়দেবকে বলেছিল সে কথা। জানো, আমার না কেমন যেন মনটা খুঁতখুত করছে। ওই বুড়িও কেন এমন জিজ্ঞেস করলো বলো তো? ওহ রুম্পা, বোকার মতো কথা বলো না তো। আমরা কি এই ধরনের জিনিস প্রথম কিনছি নাকি? তাছাড়া কে না কে এক বুড়ি কি আবল তাবল দুটো কথা বলে দিল, তাই নিয়ে তুমি একবার পাগল হয়ে গেলে? যত সব। না, কে বুড়ি নয়, সবসময় তুমি এভাবে বলবে না। ও এখানে অনেক দিন ধরে কাজ করছে, নিজেই বলছিল। কাজ করছে? তার মানে কাজের লোক। আচ্ছা আচ্ছা, তার কথাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন বলো তো? হ্যাঁ দিচ্ছি, কারণ ওর কথার ধরনটা আমার ভালো লাগেনি। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কি বলছিল সে? বাড়িতে কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে ও জিনিস না নেওয়া ভালো, এ কথাই বলেছিল তো? যদি সে কথা ঠিক ধরেও নি, তাতেও তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বাড়িতে তো তেমন কেউ নেই, তাই না? কিন্তু ইরা? কি ইরা বিবাহযোগ্যা? 43 পেরিয়ে 44-এ পড়বে এবার। সে তোমার কাছে বিবাহযোগ্যা হয়ে গেল? তুমি তো কথায় কথায় তোমার আদবুড়ি দিদি বলে ইরাকে সম্বোধন করো। আর সত্যিই মেয়েটা আদবুড়ি হয়ে গেছে রুম্পা, সেটা তুমিও জানো। আর যাই হোক, ওকে ঠিক বিবাহযোগ্যা বলা যায় না। দেখো, লোকে যদি শোনে না, তোমাকেই পাগল বলবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি ইরার কথা বাদই দিই, মিলি আমাদের মেয়ে, তার জন্য তোমার চিন্তা হয় না? আমার তো চিন্তা হয় ওর জন্য। 16 বছরের মেয়ে বিবাহযোগ্যা? এই কি হয়েছে তোমার রুম্পা? 18-র আগে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয় না সরকারি মতেই। আর তাছাড়া আমাদের মিলি তো এই যুগের মেয়ে। এই প্রজন্মে মিনিমাম 28-এর আগে কোনো মেয়ে বিয়ের কথা ভাবতেই পারে না। তুমি সেটা জানো না? সেদিন জয়দেবের সব যুক্তিগুলোই অকাট্য ছিল, সেটা জানে রুম্পা। কিন্তু তবুও কেমন যেন লাগে ওর। এই আয়নাটা দেখলেই মনে পড়ে যায় ওই বুড়িটার কথা। কেন ওই বুড়িটা অমন করে বলেছিল সেদিন? সত্যি এই আয়না কোনো বিপদ ডেকে আনবে না তো আমার সাজানো সংসারে?
ভাবনাটা মনে আসতে সারা শরীরে ভয়ের স্রোত বয়ে গেল ওর। তড়িঘড়ি ঘরটার দরজা বন্ধ করে বেরিয়ে এলো রুম্পা। এরপর একদিন এই আয়নাটার সামনেই দাঁড়িয়ে নিজেকে ভালো করে নিরীক্ষণ করছিল ইরা। আজকের বিশেষ দিনটায় নিজেকে সাজিয়ে এর সামনে তো ওকে দাঁড়াতেই হতো। কি যেন এক অদ্ভুত জাদু আছে এই আয়নাটায়, এরা নিজেও বোঝে না সেটা। এই আয়নার সামনে এসে দাঁড়ালেই নিজেকে আর কুৎসিত লাগে না ওর। এই আয়নাতে ইরার যে প্রতিবিম্ব ভেসে ওঠে, সেখানে নিজেকে রীতিমতো সুন্দরী লাগে ইরার। তবে এসব কথাও কাউকে বলেনি, পাগল নাকি? সবাই হয়তো শুনলেই বলবে পাগলামি। বিয়ে থা না হওয়া কুৎসিত মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, এটাই ভাববে সবাই। আর তাছাড়া সব কথা তো সবাইকে বলার দরকারও নেই। সব কথা তো সবাই বুঝবে বা বিশ্বাস করবে এমনটা তো নয়। আর সবাইকে বিশ্বাস করানোর কোনো দায় বা ইচ্ছাও নেই ইরার। এই আয়নাতেই প্রথমবার দেখেছিল ইরা বিভানকে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটা সত্যি। আজও মনে আছে ইরার সেই দিনটা। আসলে এই আয়নাটার প্রতি ইরার বরাবরই একটা অদ্ভুত দুর্বলতা কাজ করত। ভাই প্রথম যেদিন অকশন হাউস থেকে এটা নিয়ে এসেছিল, সেদিন প্রথমবার এসে এটার সামনে দাঁড়িয়েছিল ও, আর চমকে উঠেছিল মুহূর্তের মাঝেই। কি আশ্চর্য, এই আয়নাতে ওর নিজের যে প্রতিবিম্ব দেখছে, সে তো যেন ওর চেনা রূপই নয়। কে দাঁড়িয়ে আছে আয়নার ওপারে? এটা কি সত্যি ইরা? নিজের মনে দ্বন্দ্ব লেগে গিয়েছিল সেদিন ওর। আয়নার কাঁচে ভেসে ওঠা ওই রমণের কঙ্কালসার চেহারা নয় ইরার মতো। তার রঙও কয়লার মতো কালো নয়, বরং একটু উজ্জ্বল শ্যামবর্ণ। চোখমুখও অনেকখানি সুন্দর। এক কথা বলতে গেলে আয়নার প্রতিবিম্ব যেন নিখুঁত হাতে ঢেকে দিয়েছে বাস্তবের ইরার চেহারার সমস্ত খুঁতগুলো। নিজেকে দেখে নিজে যেন মোহিত হয়ে গিয়েছিল ইরা। এক ছুটে চলে গিয়েছিল সে নিজের ঘরে। প্রায় লাফ মেরে দাঁড়িয়ে পড়েছিল নিজের পরিচিত ড্রেসিং টেবিলের সামনে। কিন্তু মুহূর্তে নিভে গেছিল ও। আয়নায় প্রতিফলিত হচ্ছে ওর গতানুগতিক কদর্য চেহারা। তাহলে এক্ষুনি যেটা ও দেখল ভাইয়ের আনা আয়নায়, সেটা কি তবে মনের ভুল? পড়িমড়ি করে আবার ছুটেছিল ও এই আয়নার কাঁচের সামনে। আবার চমক, কারণ এখানে আবার ভেসে উঠেছে নিখুঁত ইরার প্রতিবিম্ব। তারপর থেকে ওই আয়নার সামনে দাঁড়ানোটা কেমন যেন নেশার মতো হয়ে গিয়েছিল ওর। আসলে নিজেকে সুন্দর দেখতে কার না ভালো লাগে? সুযোগ পেলে ওদিকে ছুটে যেত ইরা, দেখত নিজের ত্রুটিমুক্ত রূপ। আর সেদিনও এভাবেই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে ওই আয়নার কাছে বারবার দেখছিল ইরা। কিন্তু হঠাৎ দপ করে নিভে গেছিল আলো। লোডশেডিং। এই পাড়ায় এটা খুব অপরিচিত কিছু নয়, প্রায় হয় পাওয়ার কাট। তাই সব ঘরেই একখানা মোম আর দেশলাই বাক্স রাখাই থাকে। এই ঘরেও ছিল যথারীতি। অন্ধকার হাতড়ে মোমটা ঠিক খুঁজে নিয়েছিল ইরা। সেটা জ্বালিয়ে কি এক খেয়ালে যেন সেটা রেখেছিল আয়নার সামনেরটায়। বোধহয় চেয়েছিল মোমের আলোর ছায়ার মায়ায় ওই আশ্চর্য আয়নায় নিজেকে একবার দেখতে। কিন্তু সেভাবে কিছুই দেখা যাচ্ছিল না। কাঁচ যেন শুষে নিচ্ছে মোমের সবটুকু আলো, আর বিচ্ছুরণে ফিরিয়ে দিচ্ছে শুধুই একদলা ঘোলাটে অন্ধকার। হতোদ্যম হয়ে মোমটা সরিয়ে ঘরটা থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল ইরা, কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল। ঝপ করে যেন ঝলমলে উঠল আয়নার কাঁচটা। পলকের জন্য চোখ ধাঁধিয়ে গেল ইরার। কিন্তু একটু সামলে উঠতেই বুকের ভেতর ধক করে উঠেছিল সেদিন ওর। মনে মনে বলতে লাগলো, কি আয়নায় আয়নায় এ কার মুখের অবয়ব? এ তো আমি নই। এ তো অন্য কেউ।
এ তো কোনো এক পুরুষ, একেবারে অচেনা। বাহ, বেশ বেশ সুপুরুষ তো। চোখে চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন যেন বড় মোহিত হয়ে কাউকে দেখছে, যেন যেন আমাকেই দেখছে। ভালো লাগার ঘোর মেশানো দৃষ্টি দিয়ে আমাকেই দেখছে। কে কে আপনি? কে? নিজের অজান্তেই যেন বলে ফেলেছিল সেদিন ইরা, কিন্তু সঙ্গে সঙ্গেই ওই মুখাবয়ব অদৃশ্য হয়ে গিয়েছিল কাঁচ থেকে। আর ঝপ করে জ্বলে উঠেছিল ঘরের টিউবলাইট। কারেন্ট এসে গেছে, আয়নাও আবার স্বাভাবিক। একচোটে ঘরে চলে এসেছিল ইরা। ঘরের দরজা বন্ধ করে কাঁদছিল ও। এটা কি দেখলাম আমি এক্ষুনি? হ্যাঁ, ও কে? কে ছিল? কে ছিল ওই সুপুরুষ? সে কি সত্যি আমাকে দেখছিল? অমন অমন ঘোর লাগা মায়া চোখে? না 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 না, এ কি করে সম্ভব? এ কেমন করে সম্ভব? ফাঁকা অন্ধকার ঘরে হঠাৎ করে ওরকম একজন অচেনা পুরুষ মানুষ আসবে কোথা থেকে? নিজেকে সেদিন বারবার প্রশ্ন করেছিল ইরা, কিন্তু কোনো সদুত্তর পায়নি। একসময় মনে হয়েছিল নিশ্চয়ই সবটাই তাহলে চোখের ভুল ছিল। না না, এ নিশ্চয়ই আমার চোখের ভুল। চোখের ভুল ছাড়া এমনটা হয় নাকি? কিন্তু কিন্তু এতখানি চোখের ভুল? আচ্ছা, এতটা চোখের ভুল কি সত্যি কারোর হয়? মানে হওয়া সম্ভব? তারপর আস্তে আস্তে পেরিয়ে গিয়েছিল বেশ খানিকটা সময়। ঘটনাটা যে ইরার মন থেকে মুছে গেছিল পুরোপুরি এমন নয়, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিয়েছিল। যা ভেবে কোনো কুল কিনারা পাওয়া যায় না তা নিয়ে ভেবে লাভই বাকি। কিন্তু সেই ইরারই বুকের মধ্যে একসাথে 1,00,000 দামামা বেজে উঠেছিল যেদিন প্রথমবারের জন্য বিভানকে দেখেছিল ও। রোজকার মতো নির্দিষ্ট রুটের বাস ধরে অফিস যাচ্ছিল ইরা। ঢুলছিল সিটে বসে অন্য দিনের মতোই। আচমকা চোখ মেলতেই চোখ পড়ে গিয়েছিল উল্টো দিকের সিটে বসে থাকা অপরিচিত ছেলেটার চোখের দিকে। ইরা বুঝতে পেরেছিল সেও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। নিজের অজান্তেই সেদিন ভ্যানিটি ব্যাগটা খামচে ধরেছিল ও। ছেলেটা অপরিচিত তো বটেই, কারণ আগে ওকে এই বাসে কোনোদিন দেখেনি ইরা। রোজই সেম রুটের বাস ধরে একই সময় যাতায়াত করার সুবাদে নিত্যযাত্রীদের অনেকের মুখে চেনা হয়ে যায়, কিন্তু এই ছেলেটা তেমন কেউ নয়। এই রুটের বাসে আজ এই প্রথম, কিন্তু তবুও এই মানুষটিকে সত্যি ইরার অচেনা। গলাটা মুহূর্তে মাঝে শুকিয়ে এসেছিল ওর, কারণ ও একবার দেখেই চিনতে পেরে গিয়েছিল ছেলেটাকে। এ আর কেউ নয়, এ সেই মানুষটাই যার অবয়ব মোমের আলো মাখা এক সন্ধ্যায় সেই মায়াবী আয়নার প্রতিবিম্বতে দেখেছিল ও। বিস্ময়ে আচ্ছন্ন করে ফেলছিল আস্তে আস্তে ইরাবতীর গোটা শরীরটা। মনে হয়েছিল ও যেন টলে পড়ে যাবে সিট থেকে। তারপর আস্তে আস্তে কেটে গেছে বেশ কিছুটা সময়। কোথা দিয়ে যে কি হয়ে গেল আজও যেন বুঝে উঠতে পারে না ইরা। সেই বিভানই আজ ওর সব কিছু। কিভাবে যেন ধীরে ধীরে তৈরি হয়ে গেল সম্পর্কটা। প্রায় মাস 3 হলো একটা সম্পর্কের মধ্যে রয়েছে ওরা। আজকাল ইরার তো সব কথা বিভানকে না বললে শান্তিই হয় না, আর বিভানও সবসময় বড্ড যেন আঁকড়ে ধরে ইরাকে।
আসলে ছেলেটার তো কেউ নেই। অনাথ নিঃসঙ্গ ছেলেটার জীবনে ইরাবতীই যেন সবটুকু আশ্রয়। ইতিমধ্যে অনেকবার দেখা করেছে ওরা, নানা হোটেলে, সিনেমা হলে, গড়ের মাঠে, ভিক্টোরিয়ায়। কোথা দিয়ে যেন হু হু করে কেটে যায় ওদের সঙ্গে থাকার সময়গুলো। ওরা বিয়ে করবে বলে ঠিকও করে ফেলেছে। ইরা তো চাই খুব তাড়াতাড়ি বাড়িতে ভাইদের সব জানিয়ে শুভ কাজটা সেরে ফেলতে, কিন্তু বিভান কিছুতেই চায় না এক্ষুনি ইরার বাড়িতে সব জানাজানি হোক। ভয় পায় ও বড্ড। বলে, ইরা, আমি বেকার নই ঠিকই, কিন্তু খুব ভালো কিছু চাকরি বাকরিও করি না। ওই জ্যোতিষের চর্চাটাই আমার পেশা। কোনো স্থায়ী রোজগার নেই, কিন্তু তুমি তো ভালো চাকরি করো। তাই তোমার বাড়িতে যদি না মেনে নেয় আমার মতো চালচুলোহীন মানুষটাকে। উফ বিভান, এসব কি বলছো তুমি? শোনো, আমার কাছে তোমার রোজগারটা কোনো ব্যাপারই না। আমার কাছে তুমিই আসল। কেন বোঝো না তুমি? কি হলো, তাকাও তাকাও আমার দিকে। সত্যি বলো তো, তুমি বোঝো না? না গো, অত সোজা নয়। বিয়ের পর তুমি আমার কাছে এসে থাকবে, আমি তোমার কাছে গিয়ে থাকবো না। তাই তোমার আগে দেখে নেওয়া উচিত আমার বাড়িঘর কেমন, কেমন জায়গায় আমি থাকি, আর তোমাকেই বা কেমন রাখতে পারবো। বলা তো যায় না, হয়তো আমার গরিবখানা দেখে তুমি নিজেই পিছিয়ে গেলে সম্পর্ক থেকে। বিশ্বাস করো, আমি তোমায় কষ্ট দিতে চাই না। তুমি সরে গেলেও আমি তোমায় জোর করে আটকাবো না। হয়তো নিজে ভেঙে গুড়িয়ে শেষ হয়ে যাব, কিন্তু তবু জোর করে ধরে রাখতে চাইবো না তোমায় তোমার ইচ্ছের বিরুদ্ধে। না, বিভানকে কিছুতেই বোঝানো যায় না। আসলে নিজের ছোট বাড়ি, অগোছালো সংসার নিয়ে বড্ড হীনমন্যতায় ভোগেও। তাই ইরা ঠিক করেছে আজ নিজে যাবে ও বিভানের বাড়ি। ওর বাড়ি যেমনই হোক, সেখানে দাঁড়িয়েই ও আজ কথা দিয়ে আসবে যে এই ঘরেই বউ হয়ে আসবে ইরাবতী। বাড়ির লোকজন রাজি না হলেও ওর সিদ্ধান্ত বদলাবে না কোনো মতেই। অবশেষে বিভানের দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়েছিল ও। কড়া নাড়তেই দরজা খুলে দিয়েছে বিভান। ওকে দেখে হাসছিল মিটিমিটি। ঘরের ভিতর ঢুকতেই একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ ঝাপটা মারল ইরার নাকে। আজ নিজেকে বড্ড সুন্দর করে সাজিয়েছে ইরা, মেরুন ঢাকাই আর সাথে সোনালি গয়না। ও ভেবেছিল আজ বিভানের চোখে নিজের জন্য অনেকটা বাড়তে মুগ্ধতা দেখবে অন্য দিনের তুলনায়, কিন্তু তেমন কিছুই তো হলো না। উল্টে বিভানের ঠোঁটের ফাঁকে ভেসে উঠল একটা অদ্ভুত অচেনা হাসি। এসো, ভিতরে এসো। কেমন যেন আড়ষ্ট লাগছে ইরার। এমন অনুভূতি যে হবে ও আশাই করেনি। তবুও ভিতরে এলো গুটি গুটি পায়। ভীষণ ছোট বাড়ি, ঘরগুলো কেমন যেন ঘুপসি ধরনের। টিমটিমে আলো জ্বলছে সেই ঘরে, আর সারা ঘরে বিছিয়ে রয়েছে একটা অদ্ভুত তীব্র ঝাঁঝালো গন্ধ। কিসের গন্ধ এটা? বসো। বাইরের ঘরটায় বসালো ইরাকে ও। ইরার মাথা ঘুরছে, শরীরটা কেমন যেন অবসন্ন লাগছে হঠাৎ করে। তবু কোনো মতে বসলো ও। কেমন লাগছে আমার বাড়ি? ভালো, কিন্তু এমন অন্ধকার ভাব কেন গো সারা ঘরে? ভালো করে আলো জ্বালাওনি, কেমন একটা টিমটিমে বাল্ব জ্বালিয়ে রেখেছো। অদ্ভুতভাবে হেসে উঠল বিভান। কোনো উত্তর দিল না ইরার কথার। ইরা আর কথা বলতে ভালো লাগলো না, চুপ করে গেল ও। আলগোছে চোখ বোলাচ্ছে চারপাশে। একটু ভালো করে ঘরের দেয়ালগুলোর দিকে নজর করতেই হঠাৎ আঁতকে উঠল ইরাবতী বিভৎসভাবে। বিভান! 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 সারা
শরীর শিউরে উঠেছে ওর। সারা দেওয়াল জুড়ে এগুলো কি সাজিয়ে রেখেছে বিভান? দেওয়ালের কোনায় কোনায় ঝোলানো রয়েছে অদ্ভুত দেখতে কতগুলো গোলাকৃতি কাঁচের বাক্স, আর সেই বাক্সে রাখা রয়েছে কতগুলো জীবন্ত প্রাণীর কাটা মুন্ডু, যেন কতগুলো পশুকে মেরে তাদের মৃতদেহ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে তাদের মাথাটা, আর সেই মাথায় রাখা হয়েছে কাঁচের গোলাকার বাক্সে। অনেকগুলো বাক্স রয়েছে, কোনোটায় রয়েছে কুকুরের মাথা, কোনোটায় বিড়ালের, কোনোটায় বাঁদর, আবার কোনোটায় ভাম। কি বিভৎস ঘোলাটে মৃত পশুগুলোর চোখের দৃষ্টি, যেন মনে হচ্ছে মৃত্যুকালীন অনাবিল যন্ত্রণার ছাপটা এখনো জল জল করে লেগে রয়েছে ওদের চোখে মুখে। কোথায় গেল ছেলেটা? ইরাকে বসিয়ে রেখে হাওয়া হয়ে গেল নাকি? কি হয়েছে ইরা? এমন চেঁচাচ্ছ কেন? ভিতরের ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো বিভান। বিভান, এটা আমাকে কোথায় নিয়ে এসেছো তুমি? আমার বাড়িতে। এটাই তো আমার বাড়ি। বাড়ি? হ্যাঁ, এটা বাড়ি? এই নরকটা তোমার বাড়ি? আর এগুলো কি? হ্যাঁ, সারা দেওয়াল জুড়ে এত এত মৃত পশুর মাথা, আর এইসব এরকম করে সাজিয়ে রেখেছো কেন তুমি? আর কি কি ঝাঁঝালো একটা গন্ধ এই ঘরের মধ্যে, তোমার সারা ঘর জুড়ে। রিল্যাক্স ইরা, শোনো আমার কথাগুলো আগে। বিভান এসে জড়িয়ে ধরল ইরাবতীর হাত, সপাটে হাত সরিয়ে নিল ইরা। ইস, ওর সারা হাত কেমন যেন চ্যাটচেটে, কি সব আঠালো জিনিস যেন লেগে রয়েছে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। কি বলবে আমায় তুমি? হ্যাঁ, কি বলার আছে? শরীরের অবসন্ন ভাবটা ওর যেন ক্রমশই বাড়ছে। ট্যাক্সিডার্মি, এটাই আমার নেশা। আজ থেকে নয়, বহু বছর ধরে। তুমি সেটাই এখানে দেখতে পাচ্ছ। আর যে গন্ধের কথা বলছো তা হলো সেই সংক্রান্ত নানা রাসায়নিকের। কি বলছো? ট্যাক্সিডার্মি? ট্যাক্সিডার্মি মানে কি? ট্যাক্সিডার্মি মানে হলো কোনো প্রাণীর মৃত্যুর পর তার শরীরকে বা তার শরীরের অংশবিশেষকে সংরক্ষণ করার বিশেষ পদ্ধতি। সারা পৃথিবীতে এই ট্যাক্সিডার্মি খুব সমাদৃত আর্ট। সবার দ্বারা এসব হয় না, কিন্তু আমি পারি। যেন কোনো প্রাণীকে মেরে ফেলে তার শরীরটা থেকে শুধু মুন্ডুটা ছিঁড়ে নিতে আমার যে কি অসম্ভব একটা তৃপ্তি হয়, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ওহ, সে যেন একটা স্বর্গীয় সুখ ইরা। ইরা লক্ষ্য করলো এই কথাগুলো বলতে বলতে এক অপার্থিব নারকীয় খুশি যেন ঝিলিক দিচ্ছে বিভানের দুই চোখে। একটু থামলো, তারপর মুখটা অল্প করুণ করে ফের বলল, কিন্তু আমি নতুন কোনো এক্সপেরিমেন্ট করেই উঠতে পারছি না জানো। সেই এক ঘিসা পিটা কাজ করতে করতে আমি বোর হয়ে গেছি। কবে থেকে চাইছি নতুন ধরনের কিছু একটা করতে। ইরা বুঝতে পারলো ওর হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছে। এ কোন বিভানকে দেখছে আজও? এই মানুষটাকে তো ও চেনে না। গত 3 মাসে ও নিজের সর্বস্ব উজাড় করে যাকে ভালোবেসেছে সে তো এই হতেই পারে না। সে তো কোনোদিন জানায়নি এসব পৈশাচিক নেশার কথা। এই বিভান কি আদৌ সুস্থ মস্তিষ্কের? না, মনে তো হচ্ছে না। একে তো নিদারুণ হিংস্র জল্লাদ সময় এক মানুষ মনে হচ্ছে। কিন্তু এরা বুঝতে পারলো এখানে থাকাটা আর ঠিক হচ্ছে না, নিরাপদও হচ্ছে না। আমি এবার বেরোবো।
তুমি তুমি সরে যাও। আমি আমি এখান থেকে বেরোবো। আমি আমি বেরোবো। উঠে দাঁড়াবার চেষ্টা করলো ইরা, কিন্তু পারল না। পা দুটো যেন অবশ হয়ে গেছে ওর। মনে হচ্ছে চলার শক্তি বোধ করি হারিয়ে গেছে চিরতরে। গলাটাও যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে আচমকা। কথা বেরোবে না বোধ হচ্ছে যেন। ইরা কথা বলতে পারছে না আর। বু বু করে এক অদ্ভুত জান্তব শব্দ বের হচ্ছে শুধু ওর মুখ থেকে। কি হলো তোমার? জল খাবে? কষ্ট হচ্ছে বুঝি? বিভান দেখতে পাচ্ছে অদ্ভুত ভাবে ছটফট করছে ওর চোখের সামনে ইরা। ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো বিভান। গ্লাসটা কোনো মতে ধরিয়ে দিল ইরাবতীর হাতে। শেষ আশ্রয় মানুষ যেভাবে আঁকড়ে ধরে ঠিক সেভাবেই গ্লাসটা আঁকড়ালো ইরা। ঢকঢক করে দ্রুত শেষ করে ফেলল জলের শেষ বিন্দুটুকু। বোধহয় বিভানকে কিছু একটা বলার চেষ্টা করছিল একবার, কিন্তু পারল না। চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ল ইরাবতীর দেহটা। মেঝেতে পড়ে থাকা নিথর দেহটা টানতে টানতে ভিতরের ঘরে নিয়ে এলো বিভান। হাত রাখলো ওর নাকের কাছে। না, নিঃশ্বাস পড়ছে না। তার মানে ভবলীলা সাঙ্গ। বিষ মেশানো জল খেয়ে কাম তামাম হয়েছে। দেহটার দিকে তাকিয়ে রইল বিভান এক দৃষ্টিতে। খানিক পরে আবারও বিভান বলল, অবশেষে এতদিনের লক্ষ্য পূরণ হলো তাহলে, হ্যাঁ? কবে থেকে একটা মানুষের মুন্ডু খুঁজেই চলেছি। দেখ, এতদিনে পেলাম। জন্তু জানোয়ারের শরীর নিয়ে ট্যাক্সিডার্মি তো অনেক হলো, অনেকেই করে এটা, কিন্তু মানুষের মাথা নিয়ে এই কাজ এর আগে কি কেউ সফলভাবে করতে পেরেছে? মনে তো হয় না। কিন্তু কেউ পারেনি বলে যে বিভানও পারবে না এমনটা তো নয়। বিভানকে তো চেষ্টা চালিয়ে যেতেই হবে। এই ট্যাক্সিডার্মি যে আমার ধ্যান জ্ঞান সব কিছু, নেশা, ভালোবাসা, এভরিথিং। ইরার সাথে শুরু থেকেই তো এই জন্যই প্রেমের অভিনয়টা করেছিলাম। একে ঠকিয়ে এর মুন্ডুটা পাওয়া সহজ হবে তা আগেই বুঝেছিলাম। বোকা মেয়ে। না, লাশটা টাটকা থাকতে থাকতেই সেরে ফেলতে হবে কাজটা। মুন্ডুটা ছিঁড়ে নিতে হবে নিখুঁত ভাবে। তারপর মুন্ডুহীন লাশটা ফেলে আসতে হবে কোথাও রাতের অন্ধকারে, সুযোগ বুঝে। কত ঝক্কি বাবা! ফাইনালি আমি আজকে মানুষের মাথা ছিঁড়ব। ভাবতে কেমন রোমাঞ্চ লাগছে। কতদিন যে এই সুযোগটার অপেক্ষায় ছিলাম।
দেখতে দেখতে 1 মাস হয়ে গেল ইরার মৃত্যুর, কিন্তু কোনো কুল কিনারা হলো না এখনো অবধি। ইরার কথা ইদানিং সবসময় মনে হয় রুম্পার। ইরাদির সাথে ওর যে খুব সখ্যতার সম্পর্ক ছিল এমন নয়, বরং খিটিমিটি চলত বেশি। তবুও মানুষটার এহেন পরিণতি যেন মেনে নিতে পারছে না রুম্পা। রুম্পা ভাবে, এমনিতেই ইরাদি একটু বেশি চুপচাপ থাকতো, তার উপর বিগত কয়েক মাসে তো নিজেকে আরোই যেন কেমন গুটিয়ে নিয়েছিল বাড়ির লোকদের থেকে। মিলির সঙ্গেও কথাবার্তা কমিয়ে দিয়েছিল একদম। সেই ইরাদি দুম করে নিখোঁজ হয়ে গেল। একদিন সন্ধে নাগাদ বেরোলো হঠাৎ, খুব সেজে গুজে। ইরাদি তো একদমই বেশি সাজগোজ করতো না, তাই তাকে সেদিন অমন দেখে বেশ অবাকই হয়েছিলাম। ঠোঁট বাঁকিয়ে রুম্পা তো সেদিন জিজ্ঞাসা করেই ফেলেছিল, কি গো দিদি, এই এত সেজে গুজে চললে কোথায় ভর সন্ধেবেলায়? এই কেন রে? না মানে সব সাজের অধিকার কি শুধুই তোদের? আর কি মনে হয় আমি কি শুধুই সাদা শাড়ি পরে যোগিনী সাজার জন্যই জন্মেছি নাকি? কটাক্ষপূর্ণ জবাব দিয়েছিল ইরা। বিরক্তি লেগেছিল রুম্পার, গা জ্বলে গিয়েছিল রাগে, কিন্তু আর কোনো কথা বাড়ায়নি রুম্পা। সেই যে ইরা বেরোলো সেদিন, তারপর আর ফিরল না। সন্ধ্যা গড়িয়ে রাত নামল, রাত তারপর হলো মাঝরাত। উদ্বেগে উৎকণ্ঠাতে ঘর বার করছিল সারা রাত জয়দেব। কতবার ফোন করছি ইয়ারফোনে, খালি বলছে সুইচ অফ। সেরকম খোঁজ না পেলে সকালে থানায় যাব। পরের দিন সকালে থানায় ডায়েরি করেছিল ওরা। থানা থেকে যথারীতি বলেছিল, খোঁজ পেলে জানানো হবে। না, কোনো খোঁজ আসেনি ইরাবতীর। শুধু ক্যালেন্ডার জানিয়ে দিয়েছে দিন বদলে যাচ্ছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। ওর অফিস কলিগ 2-1 বন্ধু যারা ছিল, সকলের কাছে খোঁজ নিয়েছিল রুম্পা আর জয়দেব, কিন্তু কোনো লাভ হয়নি। এইভাবেই কেটে গেছিল 1 সপ্তাহ। তারপর একদিন হঠাৎ ফোন এসেছিল থানা থেকে। হ্যালো, হ্যাঁ, মর্গে একটা লাশ এসেছে, কিন্তু সে লাশের মুন্ড নেই। তবে স্কন্ধ কাটা মৃতদেহটার পোশাক পরিচ্ছদ মিলে গেছে, আর ডান কবজির জরুলটাও। মিসিং ডায়েরির বিবরণের সাথে এতখানি মিল বলেই মর্গে ডাক পড়েছে ওদের। মেয়েটা ইরা নয় তো? এক বুক আতঙ্ক নিয়ে সেদিন ওরা গিয়েছিল কোনো মতে। প্রায় বমি তুলতে তুলতে ঢুকেছিল লাশ কাটা ঘরে। বিভৎস মৃতদেহটা দেখে জ্ঞান হারিয়েছিল রুম্পা। কিন্তু জয়দেব পুরুষ মানুষ, শক্ত তাকে থাকতেই হবে। তাই বুকে পাথর চাপা দিয়েও সে নিজের কাজটুকু সেরে এসেছিল। জানিয়ে এসেছিল এই খণ্ডিত মরাটা তার দিদিরই। থানা থেকে জানানো হয়, ময়নাতদন্ত ভালো করে করা যায়নি, কারণ লাশটা প্রায় পচে গেছিল। কলকাতা শহরেরই এক ম্যানহোল থেকে উদ্ধার হয়েছে দেহটা। তবে মনে হচ্ছে সম্ভবত বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল ওনার। কিন্তু মুন্ডু কোথায় গেল সেটা? আর কেই বা বিষ খাওয়ালো ইরাদিকে? কোনো শত্রু তো ওর ছিল না। আর আর সবচেয়ে বড় কথা হলো, সেদিন ওই ভর সন্ধ্যেবেলা অমন সাজগোজ করে কোথায় বেরিয়েছিল ইরাদি? না, কোনো উত্তর নেই এসব প্রশ্নের। তদন্ত করছিল পুলিশ, হয়তো এখনো করছে, কিন্তু কোনো কিছুরই কিনারা হয়নি। রুম্পা জানে হয়তো হবেও না। পুলিশ আর কবে সাধারণ মধ্যবিত্ত ঘরের অতি ছাপোষা মেয়ের মৃত্যু রহস্য নিয়ে আকাশ পাতাল এক করে ফেলেছে? না, কেউই হয়তো জানবে না কোনোদিন এরার এই নৃশংস মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা রহস্যটা। কিন্তু রুম্পা জানে, ও যেটা জানে সেটাই আসল কারণ। হঠাৎ মুঠো শক্ত করে নিল রুম্পা।
দুপদাপ করে আচমকা গিয়ে দাঁড়ালো ওই ঘরটার সেই আয়নাটার সামনে, যেটা মাস কয়েক আগে অকশন হাউস থেকে কিনেছিল জয়দেব। জয়, জয়, জয়! অন্তদন্ত হয়ে ছুটে এলো জয়দেব। কি হয়েছে? কি হয়েছে রুম্পা? জয়, 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 আমি এই আয়না কিছুতেই আর বাড়িতে রাখবো না, আমি কিছুতেই রাখবো না। মানে হঠাৎ কি বলছো? কি বলতে বল? একদম ঠিক বলছি, একদম ঠিক। এই আয়নাটাই অপায়া, এতে কোনো অশুভ ছায়া আছে জয়। এই আয়না আসার পরেই তো এমন কদর্য ভাবে মরতে হলো এই রাধিকে। আমি আমি কিছুতেই এই আয়না আর বাড়িতে রাখতে দেব না, কিছুতেই না। কি? তুমি কি পাগল নাকি? আয়নার সাথে দিদির কি সম্পর্ক? তুমি বুঝতে পারছো না জয়। শেষ হলো না রূপবার কথা, তার আগেই কথা বলে উঠেছে মিলি। বাবা মায়ের চিৎকার শুনে কখন যেন গুটি গুটি পায়ে সে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। তুমি বুঝতে পারছো না মা, এই আয়নার সঙ্গে পিসির কোনো সম্পর্ক নেই। এই আয়নাটা খুব ভালো মা, এটা ছবি আমি ফেসবুকেও দিয়েছিলাম। আমার সব বন্ধুরা এটা ছবি দেখে বলেছে এটা একটা মাস্টারপিস। আর তাছাড়া যে দামে আমরা এটা কিনেছি সেটা শুনে সবাই অবাক হয়ে গেছে। প্রত্যেকে বলছে একটা লটারি পেয়েছি আমরা। এই দামে এমন অ্যান্টিক আইটেম জাস্ট ভাবা যায় না। দেখলে তো, শুনলে? মিলির বন্ধুরা অবধি ছবি দেখে বুঝতে পারলো, আর তুমি রোজ দেখেও বুঝছো না যে এটা দারুণ জিনিস। যত সব আজে বাজে কথা বলছো। না, তুমি বুঝতে পারছো না। এই, তুমি এখন ঘরে চলো তো, আগে ঘরে চলো। চলো চলো বলছি, চলো। বউকে নিয়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল জয়দেব। এতক্ষণে যেন হাঁক ছেড়ে বাঁচল মিলি, কিন্তু বুকের মধ্যে দুরু দুরু করেই যাচ্ছে। মা বাবাকে রাজি করিয়ে সত্যি আয়নাটা বেঁচে দেবে না তো? না 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 না, সেটা আমি কিছুতেই হতে দেব না। আর কেউ না জানুক, আমি তো জানি এটা একটা ম্যাজিক মিরর। হঠাৎই এটা আবিষ্কার করেছিল মিলি। এমনি একদিন আয়নাটার সামনে দাঁড়িয়ে পড়েছিল ও, আর সাথে সাথেই চমকেছিল মারাত্মক। আরে, এই আয়নায় আমার চেহারাটা তো স্লিম কি করে দেখাচ্ছে? ও মাই গড, শরীরের বাড়তি ফ্যাটগুলো নেই, আর মুখটাও তো বেশ সরু আর সুন্দর লাগছে। নিজেকে যেমনটা আমি দেখতে চাই এই আয়নাটা ঠিক তেমন করেই আমাকে দেখাচ্ছে। চাই মাকে বলে আসি। না 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 না, থাক, কি দরকার বাবা? কি ভাববে ওরা? এমনিতেই মা রাত দিন আমার দোষ ধরতে ব্যস্ত। মাকে বলা যাবে না। মাকে বলতে গিয়েও বলেনি মিলি, বাবাকেও বলেনি। তারপর তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেদিন পাওয়ার কাট হয়ে যাওয়ার পর মিলি এই ঘরে মোমবাতি খুঁজতে এসেছিল। মোমবাতি হাতে নিয়ে কিভাবে যেন ওর চোখ পড়ে গিয়েছিল আয়নাটার ওপর। সঙ্গে সঙ্গে ছ্যাঁত করে উঠেছিল বুকটা। একটা ভীষণ হ্যান্ডসাম অচেনা ছেলের মুখ ক্ষণিকের জন্য ভেসে উঠেই মিলিয়ে গিয়েছিল সেদিন আয়না থেকে। খুব অবাক হয়েছিল মিলি। ও মাই গড, ফাঁকা ঘরে এমন রিফ্লেকশন কি করে এলো? আর ওই ছেলেটা কে? ওই ছেলেটা হ্যালুসিনেশন নাকি? হয়তো তাই হবে, এভাবেই নিজেকে বুঝিয়েছিল মিলি। কিন্তু দিন কয়েক পরেই রোহন রায় নামের ছেলেটার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে পেয়েই অবাক হয়েছিল ও। প্রথমে নিজের চোখে বিশ্বাস করতেই পারেনি, এটা সম্ভব নাকি? এমনটাই মনে হয়েছিল সেদিন, কারণ রোহন রায় নামের ছেলেটার মুখ হুবহু সেই রিফ্লেকশনের মতো যেমন ও দেখেছিল ওই আয়নাটায় মাত্র কয়েকটা দিন আগেই। ইদানিং রোহনের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিলির। কখনো মনে হয় না ও এত অল্প চেনা। মিলির আজকাল কেন কে জানে সবসময় রোহনের কথা বড্ড বেশি মনে পড়ে। তাহলে কি মিলি রোহনের প্রেমে পড়ল নাকি? ভাবনাটা মাথায় আসতেই লজ্জার গোলাপি আভা ছড়িয়ে পড়ল ষোড়শী মেয়েটার দুই গালে। না, এসব এত তাড়াতাড়ি ভেবে লাভ নেই। আগে রোহনের সঙ্গে দেখা করতে হবে সামনাসামনি, তারপর দেখা যাক।
লাভ ইউ। আয়নাটাকে একটা আলতো করে ছুঁয়েই এই ঘর ছেড়ে লাফ মেরে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল মিলি। এদিকে রুম্পা তখনও বলেই চলেছে জয়দেবকে, না জয়, না না জয়, ওই আয়নাটা স্বাভাবিক নয়। তুমি একটু আমার কথা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো জয়। আমার 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 মন বলছে ওই আয়না যতদিন এই বাড়িতে থাকবে ততদিন অমঙ্গল কিছুতেই আমাদের পিছু ছাড়বে না। জয় জয়, কে বলতে পারে বলো, কে বলতে পারে? ওই আয়নার আড়ালে হয়তো ওত পেতে অপেক্ষা করছে আরো কোনো বড় বিপদ। তুমি আমার কথাটা শোনো জয়, শোনো। আয়নার ওপারে গল্পটি রচনার ক্ষেত্রে যে মিথ রয়েছে সেই নেপথ্যের মিথের নাম ব্লাডি মেরি। এই মিথটি এসেছে মূলত ব্রিটেনের লোককথা থেকে। ব্লাডি মেরি এই মিথটির দুই রকম সংস্করণ বর্তমান, পুরাতন সংস্করণ এবং নতুন সংস্করণ। আয়নার ওপারে গল্পটি রচনার ক্ষেত্রে মূলত পুরাতন সংস্করণের ছায়াই অনুসরণ করা হয়েছে। এই মিথের পুরাতন সংস্করণ অনুসারে ঐতিহাসিকভাবে ধর্মীয় প্রথা অনুযায়ী পুরাকালে কম বয়সী অবিবাহিত মেয়েরা কেউ কেউ তাদের ভবিষ্যৎ জীবন সঙ্গীকে চিনে নেবার জন্য এক মায়াবী প্রথা অনুসরণ করত। তারা অন্ধকারাচ্ছন্ন রাতে বাড়ির পিছন দিকের সিঁড়ি বেয়ে উঠে যেত গৃহ সংলগ্ন অন্ধকার কোনো ঘরে। এই সময় হাত পিছনে ঘুরিয়ে তারা ধরে থাকত একটি বাতি এবং একটি আয়না। অন্ধকার ঘরে সামান্য মোমের আলো সহযোগে সাথে করে নিয়ে আসা আয়নাটিতে তারা তাদের ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রতিবিম্ব দেখার চেষ্টা করত মায়া শক্তির সাহায্যে। কেউ কেউ এই প্রক্রিয়ায় সফল হতো, কিন্তু যারা সফল হতো না তাদের পরিণতি হতো মর্মান্তিক। যারা সফল হতো না তাদের আয়নায় নিজেদের ভবিষ্যৎ জীবন সাথীর পরিবর্তে দেখতে পেত এক বিভৎস কঙ্কাল করটির প্রতিভূ, যে করটি তাদের শুনিয়ে যেত তাদের অদূর মৃত্যুর সম্ভাবনার কথা। এই মিথের ছায়া প্রতিফলিত হয়েছে আয়নার ওপারে গল্পটিতে। গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন আয়নার ওপারে। লিখেছেন পল্লবী সেনগুপ্ত। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি, বিহানের চরিত্রে বাসু, জয়দেব সুদীপ্ত, রুম্পা গোপা, মিলি বিহু, পুলিশ অনিরুদ্ধ, দোকানের কর্মচারী বৃদ্ধা ইন্দ্রাণী, প্রথম পাড়ার কাকিমা জয়শ্রী রায়, দ্বিতীয় পাড়ার কাকিমা মহুয়া ব্যানার্জি, ওয়েটার সৌরদীপ, পাড়ার ছেলে অর্ণব, অফিসের কমবয়সী মেয়ে অভিপ্সা, ইরার মা শুক্লা এবং ইরাবতীর ভূমিকায় দেবলীনা। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।